কাল বিশ্বকাপের জোড়া সেমিফাইনাল। ভোরে অপ্রতিরোধ্য আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা, রাতে উত্তাপ ছড়াচ্ছে ভারত ইংল্যান্ড দ্বৈরথ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। বাংলাদেশ দলের সামর্থ্য আর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। সেমির সুযোগ ধরা দেওয়ার পরেও কেন তার সদ্ব্যবহার করলেন না শান্ত, খুঁজছেন সেই উত্তরও। টাইগার অধিনায়কের কোনো ব্যাখ্যাই মনোপুত হচ্ছে না বাশারের। ভবিষ্যতের চিন্তায় রিয়াদ সাকিবের টি-20 ক্যারিয়ার নিয়েও টিম ম্যানেজমেন্টকে ভাবার পরামর্শ তার। অবশ্যই এরকম পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, যখন সুযোগটা তৈরি হচ্ছে, সেই সুযোগটা নেওয়া উচিত। উই জাস্ট মিসড ইট। আমাদের মনে হয়, আমি জানি না আমরা সেই টেম্পারমেন্টটা ধরে রাখতে কেন পারলাম না। একটা অসম্ভব ব্যাপার, বাট সম্ভব হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমাদের প্রাইমারি টার্গেট, ফার্স্ট টার্গেট তো অবশ্যই সেই ফেলে কীভাবে যাব সেটা শেষ করা। সেই সুযোগটা তো অবশ্যই না নিলে বরং বলা হতো যে আমরা তাহলে খেলছি কিসের জন্য। আমি স্যাটিসফাইড না। এটা স্বাভাবিক হওয়ার কথা যে বাংলাদেশ থেকে সুপার এইটে খেলবে। ফার্স্ট রাউন্ডের পারফরমেন্সটা আমি সন্তুষ্ট ছিলাম, বাট সেকেন্ড সুপার এইটের পারফরমেন্স আমাকে খুশি করতে পারে। স্পেশালি ফার্স্ট দু গেমের অ্যাটিটিউড আমি ডিসঅ্যাপয়েন্টেড। এর সাথে বসলে বা আরও ভালো পিকচার পাওয়া যাবে, বিকজ তারা দুজন অনেক দিন ধরে বাংলাদেশ ধরে খেলেছেন। নেক্সট ওয়ার্ল্ড কাপ তারা খেলবেন কিনা সেটার উপরে আসলে ডিপেন্ড করে থাকবে আসলে তাদের ভবিষ্যৎটা কী হবে। বিকজ তারা যদি খেলতে চান নেক্সট ওয়ার্ল্ড কাপ তাহলে এক কথা, বিকজ আমরা এই দুজন এখনও ইম্প্যাক্ট ফেলতে পারেন, বাট নেক্সট বিশ্বকাপ পর্যন্ত তারা না খেলেন তাহলে হয়তো একটা কোনো কল তাদের সাথে বসেই নিতে পারে বিসিবি। ইউরোতে ডি গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ে আরও একবার 5 গোলের সাক্ষী হল নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রিয়ান দর্শকরা খুশি হলেও 3 গোল হজম করায় অসন্তুষ্ট নেদারল্যান্ডসের ফুটবল প্রেমীরা। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আরও একটি দুর্দান্ত ম্যাচ দেখতে পেল বিশ্বের ফুটবল প্রেমীরা। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অস্ট্রিয়া বনাম নেদারল্যান্ডসের খেলাটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন কিরকম টান উত্তেজনার এই ম্যাচটি ছিল। 5 গোলের এই খেলাটিতে শুরুর দিকে অস্ট্রিয়া আত্মঘাতী গোলে এগিয়ে যায়, তারপরে গোল শোধ করে গাকপো এবং এর পরপরই আবারও খেলায় ফিরে আসে অস্ট্রেলিয়া। 59 মিনিটের মাথায় স্মিথ গোল করে এগিয়ে যান। 80 মিনিটের মাথায় অস্ট্রিয়া এগিয়ে গিয়ে খেলা শেষ করে, এবং একই সাথে অস্ট্রিয়ার ফ্যান যারা রয়েছে তারা তাদের আজকের খেলা নিয়ে খুবই খুশি। কি আর বলবো, অস্ট্রিয়া দেখিয়ে দিল কেন আমরা এতটা শক্তিশালী দল। আসল কথা হলো আমরাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছি। আপাতত আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। আজকের ম্যাচটি ছিল অভাবনীয়। আমরা কল্পনায় আনিনি আমাদের অস্ট্রিয়ান দলটি হল্যান্ডকে পরাজিত করবে, তাও 3 গোলে। এ জয়টা সম্ভব হয়েছে অস্ট্রিয়ান খেলোয়াড়দের মনোবলের কারণে। আজকের খেলাটা পাগলামি ছাড়া কিছুই নয়। যেভাবে অস্ট্রেলিয়া আজ খেলেছে, এই দলটাকে নিয়ে আমি গর্ববোধ করি। ঈশ্বর আমাদের দিকে আজ হাত বাড়িয়ে দিয়েছিলেন। তবে একই সাথে হতাশা প্রকাশ করেছে হল্যান্ডের যারা ফুটবল প্রেমী রয়েছে তারা। জার্মানির প্রতিবেশী এই দেশটির আশা ছিল আজকের হল্যান্ড দারুণ ফুটবল খেলা উপহার দিয়ে অস্ট্রিয়ার বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে নেবে। কি বলবো, খুব খারাপ। নেদারল্যান্ডস আমাদের মন ভেঙেছে, কিন্তু এতটুকু বলি, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডসই। ভয়ঙ্কর খারাপ খেলেছে নেদারল্যান্ডস। হেলে দুলে ফুটবল খেলে আর যাই হোক, অস্ট্রিয়াকে হারানো অসম্ভব। তবুও দলটা নিয়ে আমরা আশাবাদী। অস্ট্রিয়া এবং নেদারল্যান্ডসের ফুটবল প্রেমীদের আশা, যেই উৎসব নিয়ে আজকের এই ম্যাচটি সম্পন্ন হলো, ঠিক সেরকম উৎসবের ধারা অব্যাহত থাকবে ফাইনাল পর্যন্ত। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভোর 6:30টায়। আসরের শুরু থেকে এবার বেশ আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা শিবির। নিউ ইয়র্ক থেকে উইন্ডিজ কোনো ভেন্যুতেই পা এখনো পর্যন্ত পেছলায়নি প্রোটিয়াদের। জেতা ম্যাচ যাদের হেরে যাওয়ার অভ্যাস, তারা এবার জিতেছে হারতে হারতে। এখনো পর্যন্ত বিশ্বকাপের চলতি আসরে অপরাজিত মার্করাম বাহিনী। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাল বিশ্বকাপের জোড়া সেমিফাইনাল। ভোরে অপ্রতিরোধ্য আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা, রাতে উত্তাপ ছড়াচ্ছে ভারত ইংল্যান্ড দ্বৈরথ। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে।
দর্শক স্বাগত জানাচ্ছি টি-20 বিশ্বকাপ নিয়ে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন টাইম আউটে। সঙ্গে আছি আমি নিয়ন মোহাইমিন। আমার সঙ্গে আজকে আলোচনার জন্য আছেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। মিঠুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। মিঠুন ভাই, ওয়ার্ল্ড কাপে ঢুকবো তার আগে একটু বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই। গতকাল পর্যন্ত আসলে বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল, আমরা আসলে কি অ্যাপ্রোচে খেলতে চেয়েছিলাম, কি অ্যাপ্রোচে খেলার প্রয়োজন ছিল। অনেকের সঙ্গেই কথা হয়েছে, একজন এক্স ক্যাপ্টেনের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন বাংলাদেশের সমস্যাটা মানসিক। অন্তত গতকালকের ম্যাচটা দেখে যা বোঝা গেছে, আপনি রানিং ক্রিকেটার, এই ক্রিকেটারদের সঙ্গে খেলছেন, কি মনে হয় সমস্যাটা স্কিলে? দেখেন, আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ যেটা হয়েছে সেটা সবার কাছেই জিনিসটা ক্লিয়ার যে আমাদের যে ইন্টেন্ট দরকার ছিল বা যেই প্ল্যানে যাওয়া উচিত ছিল সেটাতে যাওয়া হয়নি। আমি মনে করি পার্সোনালি যে শান্ত একটা কথা বলেছে সেকেন্ড প্ল্যান। আমার মনে হয় না যে এই ম্যাচের সেকেন্ড প্ল্যান বলতে কোনো কথা থাকতে পারে, এবং আমি আমার ক্রিকেট এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে কোনো ফ্রাঞ্চাইজি বা যে কোনো ক্লাব হলেও সেকেন্ড প্ল্যান নিত না অপশন, সবাই ফার্স্ট প্ল্যানের দিকেই হাঁটতো। কারণ আপনি সেমিফাইনাল না খেলতে পারলে আপনার ওই ম্যাচ জিতে তো কোনো লাভ হচ্ছে না, তাই না? আপনি ফিরছেন, এটাই স্বাভাবিক। এটা আসলে আপনি ফেরাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কিছু অ্যাচিভ করা। ওখানে আমরা গিয়েছি হচ্ছে অ্যাচিভমেন্টের জন্য। হ্যাঁ, তো যদি সেমিফাইনাল আমরা যেতে পারতাম এটা একটা বিগ অ্যাচিভমেন্ট থাকতো। আর এমন না যে আপনি ম্যাচটা জিতলে আর কিছু পাওয়ার আছে, এখানে ডু আর ডাই ছিল। এখানে সেকেন্ড প্ল্যানটা আসবে কেন, তাই না? ম্যাচ হেরে গেলেও যা, মানে ওইভাবে জিতলেও তাই। তো আমরা অবশ্যই আমাদের আমি পার্সোনালি ফিল করি একটাই প্ল্যান হওয়া উচিত ছিল, যেটা হচ্ছে 12 ওভার 1 বলে আমাদের টার্গেটটা অ্যাচিভ করা। মিঠুন ভাই, শান্ত কোচ মানে টিম ম্যানেজমেন্ট বলতে তো আমরা সাধারণত এই দুজনকেই বুঝাই যে টিম ম্যানেজমেন্টের ডিসিশনই এভাবে এসেছে। ধরেন টসে কি হবে, একাদশ কি খেলবে, মূল ডিসিশন এই দুজনেরই। কিন্তু টিম মিটিংয়ে নিশ্চয়ই প্ল্যানটা নিয়ে কথা হয়েছে, কারণ 12.1 ওভারের মধ্যে খেলা শেষ করতে হবে, এটা একদিন আগে থেকে মনে হয় বাংলাদেশের বাচ্চা সবাই জানে, মানে এই পরিসংখ্যানটা। আর আগে ব্যাটিং করলে 160 করতে হবে, 62 রানে ম্যাচ জিততে হবে, মানে এই পরিসংখ্যানটা ক্রিকেটারদের না জানার কথা না। অবশ্যই টিম মিটিং এটা নিয়ে কথা হয়েছে। মানে আপনি বলছিলেন যদি এখানে প্ল্যান বি ব্যাপারটা আসে, সিনিয়র ক্রিকেটাররা ছিলেন, তাদেরকে একটা ওয়েক আপ কলের প্রয়োজন ছিল না? যে না, মানে তাদের অভিজ্ঞতাটা তো এখানে প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখলাম, মানে বিশেষ করে রিয়াদ ভাইকে নিয়েই প্রশ্নটা উঠেছে, তিনি যেই অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন তার পুরো ক্যারিয়ারটাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে ওই 5টা ডট বল। দেখেন, আমি মনে করি যে কেউই দায়ভার এড়াতে পারে না। একটা টিমে যখন আপনি জিতবেন, ক্রেডিটটা যেমন সবার পাওয়া উচিত, হারলেও বা খারাপ কিছু হলেও সেই ডিসক্রেডিটটা সবার দায়ভারটা নিতে হবে। আপনি শুধু ক্যাপ্টেন বা কোচের উপরেও চাপাতে পারেন না। আপনি যেটা বললেন সিনিয়র ক্রিকেটার, অবশ্যই বাংলাদেশ টিমে সবসময় সিনিয়র প্লেয়ারদের একটা ইমপ্রুভ থাকে, এবং তাদেরকে আমার যতটুকু দেখা, তাদেরকে ডিউরিং দ্য সিরিজ বা টুর্নামেন্ট তাদের প্রায়োরিটিটা অনেক বেশি দেওয়া হয়। তো আমার মনে হয় না এই বিষয় নিয়ে আলোচনা হয়নি, অবশ্যই হয়েছে, এবং আমাদের চোখের সামনে জিনিসটা ক্লিয়ার যে আলোচনাটা যেটাই হয়েছে সেটা আমার মনে হয় না আমাদের দেশের জন্য খুব একটা ভালো হয়েছে। আমাদের ক্রিকেটের জন্য খুব বাজে একটা সিদ্ধান্তের দিন গেল, বাজে একটা সময় গেল। মানে ম্যাচ আমরা আগেও হেরেছি, খুব বাজেভাবে হেরেছি, টেস্টও হেরেছি। মানে আমাদের টেস্ট নিয়ে তো এরকম মকারিও করা হয়েছে যে অস্ট্রেলিয়াতে ডাকা হতো না, কারণ দুদিনের টেস্ট শেষ হয়ে গেলে স্পন্সর থাকবে না। কিন্তু দিন শেষে গতকালকের ম্যাচটা যখন বাংলাদেশ জেতার জন্য খেলছিল, মানে ওই 12.1 ওভারটা আসলে ওখানে ম্যাটার করছিল না। কমেন্টেটররা পর্যন্ত বলছিলেন বাংলাদেশ মেবি ম্যাচ ফির জন্য খেলছে। মানে এটা আমাদের ক্রিকেটের জন্য কতটা লজ্জার। না, আসলে দেখেন, এখন মানে ক্রিকেট আমাদের দেশে এমন একটা সাবজেক্ট হয়ে গেছে যেটা রিকশাওয়ালা থেকে শুরু করে আমাদের একদম আপার ক্লাস, আমাদের হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ক্রিকেটটা খুব পছন্দ করেন। তো আপনি যেখানেই যাবেন এটা নিয়ে কথা হয়, এটা হচ্ছে কথা বলার একটা মানে হট টপিকস যদি আমি বলি। তো আমার মনে হয় আপনি রিকশাওয়ালার সাথেও কথা বলেন, উনিও এখন ক্রিকেট অনেক ভালো বুঝে। অবশ্যই। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা ক্রিকেটের সাথে আছি বা কোচিং বা ক্রিকেট বোর্ডের সাথে যারা ইনভলভ, এনাদের বোঝার ধরন একরকম,
বাট আপনি কিন্তু একটা রিকশাওয়ালার কথা একদম ফেলে দিতে পারবেন না, কারণ উনিও কিন্তু এখন ক্রিকেট দেখতে দেখতে বা ক্রিকেটকে ভালোবাসতে বাসতে এখন অনেক কিছু শিখে গেছে। তো এখন জিনিসটা হয়েছে কি, এক সময় আপনি অনেক কিছু চোখের আড়াল করতে পারতেন, কিন্তু এখন কিন্তু চাইলেও এটা সম্ভব না। এখন চোখের আড়াল করা যায় না। আপনি যদি ইন্টেনশনালি কোনো কিছু করেন বা আপনি যদি দেশের এগেনস্টে কোনো কিছু করেন বা আপনার দ্বারা যদি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়, সেটা একদম সবার চোখের সামনে কিন্তু চলে আসে। তো আমার মনে হয় যে আমরা কিন্তু ছোটবেলা থেকে এটাই শিখেছি যে টিম প্লেয়ার হতে হবে, টিম প্লেয়ার। তো আমার মনে হয় যে এই জিনিসটার দিকে আমাদের আরও বেশি ফোকাস করা উচিত, যে টিম প্লেয়ার খুবই ইম্পর্টেন্ট। আর আপনার এক বলে একটা 6 দরকার হলে আপনাকে ট্রাই করতে হবে, অবশ্যই হোক না হোক সেটা আপনার হাতে নাই, বাট আপনার ওই ইন্টেন্ট দেখাতে হবে যে আমি এটা 6ই মারতে গেছি। তো এখানে বিকল্প কোনো মানে চিন্তা করাটা আমার মনে হয় না যে উচিত। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ব্যাটিং অর্ডার পুরোপুরি কলাপস। ব্যাটসম্যানরা কোনো রানই পাননি। সবচেয়ে বেশি রান যিনি করেছেন তাওহিদ হৃদয়, তার রানটাও আসলে 150 মতো 7 ম্যাচের পর। স্ট্রাইক রেট যদি হিসেব করি, প্রথম 5 জন ব্যাটসম্যানের মধ্যে শুধুমাত্র তাওহিদ হৃদয় এবং সাকিব আল হাসানের স্ট্রাইক রেট 100 ক্রস করে, বাকি সবার স্ট্রাইক রেট 100-রও নিচে। মানে আমরা একটা টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছি, আমাদের 3 জন মাত্র ব্যাটসম্যান 7 ম্যাচে 100 রানের কোটা ক্রস করতে পেরেছেন। মানে এই ফর্ম, এই প্লেয়ারদেরকে নিয়ে, এবং তারাই কাগজে কলমে বাংলাদেশের সেরা প্লেয়ার সবাই মেনে নিয়েছেন। তাহলে কি বাংলাদেশের ক্রিকেটটাই আসলে এখানে দাঁড়িয়ে আছে? না, জিনিসটা আসলে আমি যেটা ফিল করি যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগেই বেশ কিছু ব্যাটসম্যান অফ ফর্মে ছিল, এবং ওখানে যাওয়ার পরে সবাই অবশ্যই এক্সপেক্ট করেছে যে ওরা কামব্যাক করবে, কারণ ডেফিনেটলি ওরা ভালো প্লেয়ার, অবশ্যই ভালো প্লেয়ার বলেই ক্যারি করা হচ্ছিল। হ্যাঁ, তাদেরকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে, তাদেরকে অনেক দিন ধরে ক্যারি করা হচ্ছে, তাদেরকে অনেক সময় দেওয়া হয়। অন্যান্য প্লেয়ার হয়তো বা এত সময় পায় না, তাদের উপরে ওই ফেথটা আছে বলেই তাদেরকে এত সময় দেওয়া হচ্ছে। তো তারা যখন অফ ফর্ম থেকে ওয়ার্ল্ড কাপে গিয়েছে, যাওয়ার পরে ওখানে আনফর্চুনেটলি কন্ডিশনটা ব্যাটসম্যানদের ডিসফেভারে ছিল। তো ওরা যে একটা ইনিংস খেলে নিজেকে কামব্যাক করবে, ওই জায়গাটায় যে আরো কঠিন হয়ে গেছে কাজটা। তো এমনি আপনি এই জায়গাটায় আমি একটু থামাবো। এই প্লেয়াররা সারা জীবন মিরপুরে খেলে, মিরপুরের উইকেটের চেয়ে খারাপ তো উইকেট হতে পারে না। মানে এই উইকেটের সাথে খেলবার পর আপনি অন্য উইকেটের দোষ কিভাবে দেন? না, জিনিসটা হচ্ছে আপনি যে কোনো ম্যাচে কিন্তু নামবেন, কখনোই আপনি চিন্তা করবেন না আমি 120 করব। অবশ্যই না, আপনি নামবেন কিন্তু অ্যাটলিস্ট 150 160, যেটাতে আপনি ডিপেন্ড করতে পারেন। প্ল্যান কিন্তু ওটাই থাকে, যে তারপরে উইকেট কেমন বিহেভ করছে ওটা দেখে তারপরে আপনার ডিসিশন নিতে হয়। সে তত ভালো প্লেয়ার যে খুব তাড়াতাড়ি কন্ডিশনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। আপনার টপ প্লেয়ার আর অ্যাভারেজ প্লেয়ারের মধ্যে কিন্তু তফাৎটাই ওইটা, যে টপ প্লেয়াররা যেই কন্ডিশনে যাবে সেই কন্ডিশনের সাথে খুব কুইক অ্যাডজাস্ট করে নেবে, কিন্তু অ্যাভারেজ প্লেয়াররা দেখবেন তার ফেভারে থাকলে সে ওই দিন সব কিছু ফেভার করলে ভালো খেলবে, ফেভার না করলে সে ভালো খেলবে না। তো জিনিসটা হচ্ছে আপনি যখন বাংলাদেশ টিমে এত সুযোগ দেওয়া হচ্ছে বা এত রেট করা হচ্ছে কোনো প্লেয়ারকে, তাকে অবশ্যই টপ প্লেয়ার হিসেবেই রেট করা হচ্ছে। তো তাদের দায়িত্ব ওখানে যে খুব তাড়াতাড়ি কোপ আপ করে নেওয়া। মিঠুন ভাই, মিডল অর্ডার নিয়ে প্রশ্ন করব, একটু ব্যক্তিগতভাবেও জানতে চাওয়া। সুযোগ সেভাবে দেওয়া হয়নি, যতটুকু আপনাকে পারফর্ম করতে একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া, সেই সুযোগটা আপনিও পাননি। পরবর্তীতে এই জায়গাটায় আফিফ খেলেছেন কিছুদিন, তারপরে ইয়াসির আলী রাব্বি খেলেছেন, কিন্তু ওই যে আউটপুটটা চাওয়া হচ্ছিল টিম ম্যানেজমেন্ট হয়তো সেটা পাচ্ছিল না, খুব দ্রুত আসলে সাফল হচ্ছিল। সেই জায়গায় ওয়ার্ল্ড কাপের আগে আবার জাকের আলী অনিককে নিয়ে আসা হলো, তিনিও আউটপুট দিতে পারলেন না। সম্ভবত ওয়ার্ল্ড কাপ থেকে আসবার পরের সিরিজে জাকের আলী অনিককেও ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মানে এইভাবেই চলবে ক্রিকেট? না, এইভাবে আসলে চলতে পারে না। জিনিসটা হচ্ছে যে দেখেন, আপনি কিছু প্লেয়ারের ক্ষেত্রে একরকম ডিসিশন নিচ্ছেন, কিছু প্লেয়ারের ক্ষেত্রে অন্যরকম। এভাবে করলে আসলে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটা কিন্তু সবসময় বড় করে দেখা উচিত। অবশ্যই আমি আপনাকে পছন্দ করি বলেই যে আপনি রেগুলারলি সুযোগ পেয়ে যাবেন, আর আমার চোখে আপনি ভালো না বলে যে, আমি এগ্রি করি যে সবাই একরকম সুযোগ পাবে না, এটা পৃথিবীর কোথাও হয় না যে আপনাকে 10টা ম্যাচ সুযোগ দিলে যে আমাকে 10টা ম্যাচ দিবে, এটা হয় না। কিন্তু 10 আর 1 রেশিও হইতে পারে না, রেশিও অবশ্যই হইতে হবে 10-8। তখন আপনি বুঝতে পারবেন ওই প্লেয়ারটা তো ডেলিভার করতেও পারে। অবশ্যই আপনি এত আর্লি ডিসিশন নিয়ে নিচ্ছেন,
আপনি যদি তাকে আরেকটু সময় দেন, অবশ্যই তাকে তার পারফরমেন্স দেখেই কিন্তু আপনি নিয়েছেন, আপনি কিন্তু তার চেহারা দেখে নেন নাই। তো জিনিসটা হচ্ছে যে ঠিক আছে আপনার চোখে ও বেস্ট, বাট আমাকে যখন আপনি নিবেন, নেয়ার পরে অবশ্যই আমি ফিল করি, এটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই, অ্যাটলিস্ট ওকে যদি 10টা সুযোগ দেন আমাকে 8টা দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তারপর না হলে আপনার হাতে তো অপশন আছেই বাদ দিয়ে। এমন না যে আপনার পিছনে এমন কোনো গ্রেট প্লেয়ার আছে যাকে আপনি সুযোগ দিয়ে, আর তার থেকে ডেঞ্জারাস বিষয় যেটা, যে যাকে আপনি বাদ দিচ্ছেন তাকে আর তৈরি করছেন না আবার ফেরার জন্যে। জিনিসটা হচ্ছে আমাদের দেশে দেখবেন যে যে বাদ পড়ে সে আর ফিরে না। হ্যাঁ, যদি খুব ভালো নজর না থাকে তার দিকে, যদি আপনি পছন্দের কিছু না হন, তাকে আর সহজে ফেরানো হয় না। মেহন ভাই, ব্যাটসম্যানদেরকে নিয়ে যেমন অনেক হতাশা আছে, তেমনি এই বিশ্বকাপে মনে হয় বাংলাদেশের বড় প্রাপ্তির জায়গা বোলিংটা আমাদের অনেক দিন ধরেই ভালো হচ্ছে, বাট এই বিশ্বকাপে মনে হয় আমরা ওয়ার্ল্ড মিডিয়া, পুরো ওয়ার্ল্ড ক্রিকেট ফ্র্যাটার্নিটি সবাইকে আর কি মোটামুটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আমাদের বোলারদেরকে আন্ডার এস্টিমেট করা যাবে না। পেস স্পিন দুই পাশেই, সাকিব আল হাসান বল হাতে ব্যাট হাতে ব্যর্থ, কিন্তু তারপরেও বাংলাদেশের বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করেছে। নতুন একটা ছেলে, আনকোরা একটা ছেলে, ওয়ার্ল্ড ক্রিকেটে আনকোরা, আমাদের কাছে অনেক পুরানো। রিশাদকে নিয়ে কি বলবেন? না, রিশাদ ডেফিনেটলি, ওকে দেখেন কিছুদিন আগেও কিন্তু ডোমেস্টিকেও এইভাবে রেট করা হতো না। ও এত শর্ট টাইমে যে নিজেকে খেলতে পারে না, প্রিমিয়ার লিগ খেলেছে, বিপিএল একদম লাস্টের দিকে এসে তাকে মূলত আবাহনী থেকে ছেড়ে দেওয়ার পর তিনি সুযোগ পেয়েছিলেন। তো জিনিসটা হচ্ছে যে এত অল্প সময়ে নিজেকে এই জায়গায় নিয়ে যাওয়া, এটা ওকে ডেফিনেটলি ওকে হচ্ছে এর ক্রেডিট দিতেই হবে। ও বাংলাদেশের যে বোলিং অ্যাটাক ছিল, আপনি দেখেন যে ভাইটাল টাইমে যে উইকেটগুলোও নিয়ে দিয়েছে বাংলাদেশের। আমি মনে করি সেকেন্ড রাউন্ডে যাওয়ার পেছনে ওর অবদান বোলিং ইউনিটের সবচেয়ে বেশি। কারণ আপনি দেখেন যে নেদারল্যান্ডের সাথে যেই সময়টা ব্রেক থ্রুটা দিল 16 নম্বর ওভারে, হ্যাঁ, তো ওই সময় ওই উইকেটটা না হলে কিন্তু আমরা ওই ম্যাচ স্লিপ করে যেতাম। তো জিনিসটা হচ্ছে ও ভাইটাল টাইমে ও ক্যারেক্টার শো করেছে যে ও, আর সবচেয়ে বড় কথা এত অল্প সময়ে এইভাবে ওয়ার্ল্ড কাপের মতন একটা বড় আসরে ডেলিভার করা, এটা অবশ্যই ওকে অনেক বড় ক্রেডিট দিতে হবে। বিনুন ভাই, আপনার জন্য কোশ্চেনটা আমি জানি না বিব্রতকর কিনা, একজন এক্স ক্রিকেটার বলবো না, ইমরুল ভাই এখনো ক্রিকেট খেলছেন, ইমরুল ভাই সরাসরি বলেছেন বাংলাদেশের কোচিং প্যানেলে যারা আছেন মুস্তাক আহমেদ ছাড়া তাদেরকে ওয়ার্ল্ড ক্রিকেটে কেউ সেভাবে চিনে না, তারা স্বনামে ততটা পরিচিত নয়, যে কারণে ক্রিকেটটা, মডার্ন ক্রিকেটটা তারা সেভাবে কতটা আত্মস্থ করতে পেরেছেন সেটা নিয়েও একটা প্রশ্ন তুলেছেন, যে কারণে তারা যা শেখাচ্ছেন সেটা ডেলিভারি হবে কিভাবে, মানে সেটা নিয়ে মানে মূল প্রশ্নটার জায়গায় আসলে কোচিং স্টাফরা। তিনি একেবারে বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস কিংবা আমাদের হাতুরু সিংহে অনেকেই বলে থাকেন যে এখন বাতিল কোচ, তাকে দিনের পর দিন বাংলাদেশই ক্যারি করছে। মানে আমাদের কোচিং স্টাফ, কোচিং প্যানেল নিয়ে কি বলবেন, মানে কি মনে হয়, আপনিও কি কথাগুলোর সঙ্গে একমত? আমি আসলে নামের দিকে না যাই, আমার ইয়ে হচ্ছে যে কে আছে সেটা ইম্পর্টেন্ট না, আমাদেরকে কি দিতে পারছে সেটা ইম্পর্টেন্ট। জিনিসটা হচ্ছে যে কোচ খুব সাধারণ একজন কোচ হতে পারে বা বড় ব্যাকগ্রাউন্ডের কোচ নাও হতে পারে, কিন্তু সে আমাদের টিমকে কতটুকু দিতে পারছে। যাদেরকেই আনা, তাদের কিন্তু আনার উদ্দেশ্য এটা যে আমাদের টিমকে দিবে বা আমাদের যে পাইপলাইন আছে সেটাকে তৈরি করবে। জিনিসটা হচ্ছে যে কোচদের, আমি তো অবশ্যই কোচদের কথা বলবো যে অবশ্যই ওনাদের দায়ভার আছে। আজকে বাংলাদেশ টিম যে অবস্থায় আছে, বা আমি একটা সচরাচর একটা কথা শুনি বিভিন্ন নিউজে বা অনেক সময় যে আচ্ছা এরা খেলবে না, খেলবে কারা? হ্যাঁ, আপনি পাইপলাইন নাই, এদের ব্যাকআপ নাই, তো এটার দায়ভার কে নিবে? আমি যতটুকু জানি ক্রিকেট প্লেয়ার ম্যাক্সিমাম হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা, তো এরা যখন এখানে এসে একটা লাক্সারি লাইফ পাচ্ছে, তাই না, আপনার কোনো নেম ফ্রেম সব কিছুই কিন্তু পাচ্ছে এখানে, তার দিক থেকে আমি তো মনে করি না যে কোনো রকম হেলাফেলা দেওয়ার সুযোগ আছে। সবাই চায় যে নিজের নেম ফ্রেম যেন ঠিক থাকে, হ্যাঁ, আর একটু বেটার করি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আমরা কি এনাফ অপরচুনিটি করে দিচ্ছি, এনাফ ফ্যাসিলিটিস দিচ্ছি ওই প্লেয়ারদেরকে তৈরি হওয়ার, বা এনাফ গাইডলাইন, প্রপার গাইডলাইন কি দিতে পারছি যে তুমি এইভাবে এই রাস্তায় চলো, তোমার সাকসেস হওয়ার পসিবিলিটি বেশি। সবাই যে সাকসেস হবে তা না, বাট আপনার রেশিওটা তো থাকতে হবে। জিনিসটা হচ্ছে যে আমি আগে যেটা বলছিলাম যে আমাদের হয় কি যে যখন বাদ দিচ্ছেন তাকে এমনভাবে সরিয়ে দিচ্ছেন ও আর আশপাশে থাকছে না, তার মানে কি
ও যখন যাকে নিয়েছেন সে খারাপ করলেও আর আপনার পেছনে কেউ থাকছে না কিন্তু সেই জায়গাটা আবার ফিল আপ করার। এমন কোনো প্লেয়ার আছে যে গ্যারান্টি দিয়ে আপনাকে 15 বছর সার্ভিস দিবে? এমন কোনো প্লেয়ার নাই। ইভেন সচিন টেন্ডুলকারও যখন খেলা শুরু করছে ও কিন্তু কেউ জানতো না, মানে কেউ বোঝে নাই যে ও ইন্ডিয়া টিমের হয়ে এরকম সার্ভিস দিবে। তো কার মধ্যে কি লুকিয়ে আছে, কে আপনাকে কতটুকু দিবে আগে থেকে তো আপনি প্রেডিক্ট করতে পারেন না। তো জিনিসটা হচ্ছে ওর ব্যাকআপ তো আপনার রেডি রাখতে হবে। আপনি যাকেই খেলাচ্ছেন খেলান, বা যাকেই পছন্দ হচ্ছে খেলান, বাট ওর পেছনে যদি আরও 3টা প্লেয়ার থাকে একই পজিশনে, ও রেডি, ওকে রেডি রাখছেন আপনি তাহলে কি হবে, ও স্লিপ করলে আপনি আরেকজনকে সুযোগ দিতে পারছেন, তাই না? আলটিমেটলি তো আমাদের সবার উদ্দেশ্য কি, দেশের হয়ে সার্ভ করা। আমি অফ ফর্মে চলে গেছি, আমার কোনো ব্যাকআপ নেই, এটার কি দায়ভার পুরো টিম বহন করবে? অবশ্যই না, এটা তো হওয়া উচিত না। পেসারদেরকে নিয়ে কি বলবেন? আমার অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আমরা বিশ্বকাপে বাংলাদেশের যে অবস্থা, সেখানে পেসারদের কথা বারবারই যখন বলা হচ্ছে, একটা নাম একটু মানে দুর্ভাগ্যজনকভাবেই বলতে হচ্ছে, শরীফুল, বাংলাদেশের সেরা পেস বোলার, যাকে আমরা এই ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচও দিতে পারলাম না। মানে এটা কি আমাদের জন্য লাক বলবো কি করে, মানে ভালো হলো না খারাপ হলো, আসলে এই ব্যাপারটাও বোঝা যাচ্ছে না। না, এটা যদিও দুঃখজনক যে ওর কারেন্ট ফর্মে ছিল, ঠিক আছে, ও পিক ফর্মে ছিল, কিন্তু সে ম্যাচ খেলার সুযোগ পায়নি। বাট আরেকটা দিকে দেখতে হবে যে যারা খেলেছে তারাও কিন্তু ভালো করেছে। ওখানে ওর জায়গায় যে খেলেছে সে কিন্তু খারাপ করেনি। খারাপ করলে আমরা প্রশ্ন করতে পারতাম যে কেন ও না, ও একটা ইনজুরিতে গিয়েছে হয়তোবা, তার জায়গায় যেহেতু একজন ভালো করছে, টিম ম্যানেজমেন্ট হয়তোবা আর চাইনি যে ওখানে আর সাপোলিং করি। তবে ডেফিনেটলি ও হচ্ছে বাংলাদেশের ফ্রন্টলাইন বোলার, ওর ইয়াং প্লেয়ার, ওর সামনেও সুযোগ থাকবে। এমন না একটা ওয়ার্ল্ড কাপ না খেললে ওর ক্যারিয়ার শেষ হয়ে গেছে, ও নেক্সটে অনেক সুযোগ পাবে। আর আমার কাছে মনে হয় পুরো পেস বোলিং ইউনিটটা খুব ভালো করেছে। মেন ভাই, আমার প্রোগ্রাম শেষ, আমরা শেষ করছি। আমরা আশা করব বাংলাদেশ যা হয়েছে, আসলে এই আশা করা ছাড়া তো আসলে আমাদের কাজ নেই। দিন শেষে 2023-এও আমরা আশা করছিলাম, এখনো আমরা আশা করছি যে এবার অন্তত কিছুটা বোধোদয় হবে ক্রিকেট ফ্র্যাটার্নিটির, বোর্ডের এবং যারা খেলবেন শেষ পর্যন্ত দিন শেষে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের টাইম আউটে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।